তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সমীকরণ। তো প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা কেন সমীকরণ বলবো? এগুলোকে আমরা সমীকরণ বলবো দুইটা কারণে। প্রথমত হচ্ছে এদের মাঝখানে সমান চিহ্ন রয়েছে এবং এখানে হচ্ছে খোলা বাক্য রয়েছে। সমান চিহ্ন এবং খোলা বাক্য থাকলে সেটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন খোলা বাক্যটা কি, এটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। খোলা বাক্য কখন হয়, কিভাবে বুঝবো যে এটা আমাদের খোলা বাক্য? তো এই খোলা বাক্য জানতে হলে তার আগে আমাদের জানতে হবে গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য এই দুইটা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানি তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমি এখানে প্রথমে লিখি যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, আরেকটা হচ্ছে আমাদের খোলা বাক্য, খোলা বাক্য। এখন এই গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্যের ব্যাপারটা হচ্ছে, ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। এখানে আছে সরল সমীকরণ। তো প্রথমেই আমরা অধ্যায়টির বেসিক টপিকসগুলো সম্পর্কে জেনে নেই। তো প্রথমে আমাদের রয়েছে সমীকরণের সংজ্ঞা। এখন এই সমীকরণের সংজ্ঞা আমরা কি বলবো? সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। আমি আবারও বলছি যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। আমরা যদি একটু উদাহরণের সাহায্যে দেখতে চাই, আমি এখানে লিখলাম যে x + 3 = হচ্ছে 5। আরেকটা যদি লিখি যে y - 7 = 15। যদি আমি আরেকটা লিখি যে 2x - 3y = 10। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সমীকরণ। তো প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা কেন সমীকরণ বলবো? এগুলোকে আমরা সমীকরণ বলবো দুইটা কারণে। প্রথমত হচ্ছে এদের মাঝখানে সমান চিহ্ন রয়েছে এবং এখানে হচ্ছে খোলা বাক্য রয়েছে। সমান চিহ্ন এবং খোলা বাক্য থাকলে সেটাই হচ্ছে আমাদের সমীকরণ। এখন খোলা বাক্যটা কি, এটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। খোলা বাক্য কখন হয়, কিভাবে বুঝবো যে এটা আমাদের খোলা বাক্য? তো এই খোলা বাক্য জানতে হলে তার আগে আমাদের জানতে হবে গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য এই দুইটা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানি তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমি এখানে প্রথমে লিখি যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, আরেকটা হচ্ছে আমাদের খোলা বাক্য, খোলা বাক্য। এখন এই গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্যের ব্যাপারটা হচ্ছে যখন একটি বাক্য সত্য নাকি মিথ্যা সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। বাক্যটা সত্য নাকি মিথ্যা, যেমন আমি বললাম যে 8 একটি জোড় সংখ্যা, এটা আমরা জানি, এটা সত্য কথা। আবার আমি যদি বলি যে 9 একটি জোড় সংখ্যা, তাহলে কি হলো? 9 কিন্তু হচ্ছে বিজোড় সংখ্যা, তো আমি কিন্তু জোড় সংখ্যা বলে ফেলেছি। তাহলে এই যে আমি মিথ্যা বললাম, তাহলে বাক্যটা সত্য নাকি মিথ্যা এটা আমরা যখন খুব সহজে নির্ণয় করতে পারবো সেটা হয়ে যাবে আমাদের গাণিতিক বাক্য। তাহলে এই কথাটুকু এখন আমি যদি এখানে বোর্ডে লিখি যে 8 একটি জোড় সংখ্যা, অপর দিকে এটা সত্য, তাহলে এটা হচ্ছে আমাদের সত্য। আবার আমি লিখলাম যে 9 একটি জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে সত্য নয়, সত্য নয়, আর এই যে হচ্ছে সত্য। তাহলে যে কোনো বাক্য যখন সত্য মিথ্যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো সেটাকেই বলবো আমরা গাণিতিক বাক্য। অপরদিকে এই যে খোলা বাক্যের যে ব্যাপারটা, এখানে বাক্যটা সত্য নাকি মিথ্যা এটা হচ্ছে আমরা সহজে নির্ণয় করতে পারবো না। সেটা আবার কীরকম? যেমন আমি যদি বলি যে এক্স একটি জোড় সংখ্যা বা এক্স একটি বিজোড় সংখ্যা, তাহলে এখানে এক্স দ্বারা আমি কাকে নির্দেশ করলাম? এক্স দ্বারা তো অনেক রকম সংখ্যা হতে পারে, কারণ এটা আমাদের অজ্ঞাত রাশি বা চলক। তাহলে আমি যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা এখানে উল্লেখ করে নাই, অর্থাৎ এখানে সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, তাহলে সেটাকে হচ্ছে আমরা খোলা বাক্য বলবো। তার মানে কি দাঁড়ালো? খোলা বাক্যের মধ্যে চলক বা অজ্ঞাত রাশি থাকতেই হবে। এখন এই অজ্ঞাত রাশি বা চলকগুলো কি সেগুলো আমরা এর পরের টপিক্সে আলোচনা করব। এখন আমরা যেটা সম্পর্কে আলোচনা করতেছি এটা হচ্ছে আমাদের খোলা বাক্য। তাহলে খোলা বাক্যের যদি আমি একটা উদাহরণ লিখি, যেটা একটুকে বললাম যে ক একটি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা যেটাই লিখি, এটা কিন্তু স্পেসিফিক নয়, কারণ আমাদের
ক দ্বারা অনেকগুলো সংখ্যা আমরা বুঝতেছি, যে কোনো মান আমরা এখানে বুঝতেছি। তাহলে খোলা বাক্যের সংজ্ঞাটা আমরা কি বলবো? যে সকল বাক্য সহজেই সত্য মিথ্যা নির্ণয় করা যায় না তাকেই খোলা বাক্য বলে। আমি যদি আরও সংক্ষেপে বলি যে যে বাক্যগুলা মানের উপর নির্ভর করে যে এটা কি ধরনের সংখ্যা হবে, সেটাকে আমরা খোলা বাক্য বলবো। আর যে বাক্যগুলো সরাসরি আমরা বুঝতে পারি যে এটা কি সত্য নাকি মিথ্যা, তাহলে সেটাকে হচ্ছে আমরা বলবো গাণিতিক বাক্য। আরও যদি আমি শর্টকাটে বলি, সহজ বা এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে খোলা বাক্যের মধ্যে আমাদের চলক থাকতেই হবে। এক্স ওয়াই জেড বা ক খ গ যেটাই দিই সেটাই আমাদের এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। তবে সাধারণত আমরা চলক হিসেবে এক্স ওয়াই জেডকে নেই। এই যে আমাদের চলকের টপিকসটা রয়েছে, আমরা এখানে আসব। তাহলে আমাদের খোলা বাক্য আর এই যে গাণিতিক বাক্য, এটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে এখন সমীকরণ হতে গেলে আমাদের দুইটা শর্ত, যেটা বললাম প্রথমেই, যে সমান চিহ্ন থাকতে হবে আর হচ্ছে খোলা বাক্য থাকতে হবে। তাহলে খোলা বাক্য কি? যেখানে চলক থাকবে সেটাই হচ্ছে আমাদের খোলা বাক্য। কারণ খোলা বাক্যের মধ্যে হচ্ছে আমরা মানটা সুনির্দিষ্টভাবে জানি না, এখানে যেহেতু চলক থাকে এজন্যই এটা হচ্ছে আমাদের খোলা বাক্য। আমি একবারে ভেঙে চুরে একটু লম্বা করে ব্যাখ্যা করে বলেছি। তো আশা করি তোমাদের খোলা বাক্য নিয়ে বা হচ্ছে সমীকরণ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাহলে সমীকরণের যে সংজ্ঞাটা বা ব্যাখ্যাটা, এটা আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। এখন আমরা চলে যাব আমাদের চলকের কাছে। যে চলকে কি বলা আছে, যে অজ্ঞাত রাশি বা অজানা রাশি প্রকাশের যে প্রতীকগুলো, সেটাই হচ্ছে আমাদের চলক। এটা হচ্ছে বললাম আমি চলকের জাস্ট সংজ্ঞাটা, যে অজ্ঞাত রাশি বা অজানা রাশি প্রকাশের প্রতীককেই বলা হয় চলক। এখন এই প্রতীকগুলা কি? এগুলো হচ্ছে আবার এক্স ওয়াই জেড। এটা অবশ্যই স্মল লেটারের হতে হবে, বড় আমরা ক্যাপিটাল লেটারের দিতে পারবো না। এক্স ওয়াই আর হচ্ছে কি জেড, এই তিনটাই হচ্ছে আমাদের চলক। এই চলকের মানগুলো আবার কিন্তু পরিবর্তনশীল। এগুলা কিন্তু যে কোনো সমীকরণের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, এজন্য চলকের মান পরিবর্তনশীল। চলক হচ্ছে নির্দিষ্ট নয়। এখন এরপরে আমাদের রয়েছে কি সরল সমীকরণ। এই সরল সমীকরণের ব্যাপারটা কি? এখানে একটা মাত্র চলক থাকবে আর হচ্ছে একঘাত বিশিষ্ট হতে হবে, তাহলেই আমরা তাকে সরল সমীকরণ বলতে পারবো। আবার দুইটা চলকও থাকে, তো দুই চলকের অঙ্ক সাধারণত হচ্ছে আমরা 8-9 এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে থাকি। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে যে সরল সমীকরণের। সরল সমীকরণ মানেই একটা চলক থাকবে এবং একঘাত বিশিষ্ট। তাহলে আমরা সংজ্ঞা কি বলবো? যে একটি চলক এবং একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে এখানে উপরে প্রথমে যে দুইটা আমরা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে আমাদের সরল সমীকরণ। যদি আমি এখানে আরেকটা লিখি, যে সাপোজ z-3 = 5, তাহলে এটা হচ্ছে আমাদের সরল সমীকরণ। তার কারণ একটা চলক এবং হচ্ছে একটা চলক, তাহলে এক চলক বিশিষ্ট এবং একঘাত আবার কি? এগুলোর উপরে পাওয়ার মনে মনে 1 আছে, কিছু নাই মানে মনে মনে পাওয়ার হচ্ছে 1। তাহলে এই যে একঘাত আর হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণটাই হচ্ছে আমাদের সরল সমীকরণ। এবার এরপর সর্বশেষ আমাদের রয়েছে এক বা দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। তো এই অঙ্কগুলো হচ্ছে আমরা ক্লাস 8-এ পেয়ে থাকি, এগুলোর মাধ্যমে আমাদের সমাধান রয়েছে দুই চলক বিশিষ্ট। তাহলে এখানে যে আমি উদাহরণটা দিয়েছি, এই উদাহরণটা হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এই যে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। যদি আমি আরেকটা লিখি যে 2y - z = হচ্ছে 5, তাহলে এই যে 2y - z = 5, এখানে চলক আছে দুইটা এবং একঘাত বিশিষ্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে এই চ্যাপ্টারের যে বেসিকগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমরা সামনের ক্লাসগুলোতে বাকি অঙ্কগুলো নিয়ে, অনুশীলনের যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত আশা করি পাশে থাকবে। সবাই সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।